ডাক্তারদের নকল N95 মাস্ক সরবরাহের মামলায় রিমান্ডে জেএমআই চেয়ারম্যান। আসামি কেন্দ্রীয় ঔষধাগারের 6 কর্মকর্তা কর্মচারীও বাদ পড়েছেন সাবেক ডিজি আজাদ। করোনার মধ্যে ভারত বাংলাদেশ বিমান চলাচলের পরিকল্পনা দুদেশের, তিস্তা নিয়ে অগ্রগতি নেই। আবারও আশ্বাসেই শেষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। মন্ত্রীর ঘোষণার পরও একদিনও বাড়েনি সৌদি আকামার মেয়াদ। প্রক্রিয়া ছাড়া বাড়ছে না ভিসাও। আজও সড়ক আটকে চাকরি বাঁচাতে মরিয়া প্রবাসীদের বিক্ষোভ। এবং ঝুঁকিপূর্ণ গ্যাস পাইপ থেকে নিয়েই চলতে হবে আরও 2.5 বছর বললেন প্রতিমন্ত্রী। আরও নারায়ণগঞ্জ ট্রাজেডির শঙ্কায় গ্রাহকরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ধর্ষণ হয় না এমন কোনো দেশ কোথাও নেই, কিন্তু বাংলাদেশ ধর্ষণের মতো অপরাধে সম্পৃক্তদের ছাড় দেয় না। বিকেলে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে সবার বিচার নিশ্চিত করবে আদালত। ধর্ষণ নেই এমন কোনো দেশ নেই, ধর্ষণ হয়। আমাদের দেশের ধর্ষণকারীকে আমরা কিন্তু গ্রেফতার করছি, একের পর এক যেই করছে কাউকে ছাড় দেওয়া হচ্ছে। আমরা ঘৃণা করি তাদেরকে, সারা দেশবাসী তাদেরকে ঘৃণা করে। আমরা নিশ্চয়ই বিশ্বাস করি আমরা যাদেরকে ধরেছি তদন্তের মাধ্যমে তারা যদি দোষী হয়, 6 জনের মধ্যে আমরা 4 জনকে 6 জনই ধরা হয়ে গিয়েছে। তদন্তের মাধ্যমে যদি তারা দোষী প্রমাণিত হয়, বিচার বিভাগ তাদের সর্বোচ্চ শাস্তি, ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি অবশ্যই দেবে। কলেজ ক্যাম্পাসে বিনা প্রয়োজনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। সিলেটের এমসি কলেজের হোস্টেলে ধর্ষণের ঘটনার পর হোস্টেল বন্ধ রাখা সহ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে নিরাপত্তা রক্ষায় এই নির্দেশনা দেওয়া হলো। প্রতিষ্ঠানের মূল ফটক সহ সব প্রবেশ পথে প্রহরী নিয়োজিত রাখতে বলা হয়েছে। মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। কয়েক দফা নির্দেশনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ভিজিলেন্স টিম গঠন, ছাত্রাবাসগুলো বন্ধ রাখা, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে পুলিশি টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়। ডাক্তারদের নকল N95 মাস্ক সরবরাহের মামলায় জেএমআই কর্ণধার আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে তোলা হলে তাকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়। মামলার বাকি 6 আসামি কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক উপপরিচালক জাকির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী। সার্ভে কমিটি কোনো যাচাই বাছাই না করেই ছাড়পত্র দেয়। এই মামলা থেকেও বাদ পড়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সে সময়ের মহাপরিচালক আবুল কালাম আজাদ। করোনা চিকিৎসায় সরবরাহ করা N95 মাস্কের মান নিয়ে হাসপাতালগুলো থেকেই প্রশ্ন ওঠে। সে অভিযোগে বেশ কয়েকজন চিকিৎসক ও হাসপাতাল পরিচালককে বদলিও করে স্বাস্থ্য অধিদপ্তর। সে সময় অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন ডাক্তার আবুল কালাম আজাদ। মন্ত্রণালয়, অধিদপ্তর ও কেন্দ্রীয় ঔষধাগারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে নকল N95 মাস্ক সহ সুরক্ষা সামগ্রীর ভুয়া আমদানি দেখিয়ে চড়া দামে সরবরাহের অভিযোগে আবুল কালাম আজাদ, সিএমএসডির বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারী এবং জেএমআই তমা কনস্ট্রাকশন এলান কর্পোরেশন সহ 5 ঠিকাদার প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। প্রায় 2 মাস ধরে তথ্য প্রমাণ সংগ্রহের পর জেএমআই এর কর্ণধার আব্দুর রাজ্জাক, সিএমএসডি সাবেক উপপরিচালক জাকির হোসেন সহ 7 জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন। তবে নাম নেই বাকি 4 ঠিকাদার প্রতিষ্ঠান ও স্বাস্থ্যের সে সময়ের ডিজি আজাদের। উক্ত নকল N95 মাস্ক 10টি প্রতিষ্ঠানে বিতরণ করে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও অন্যান্যদের মৃত্যুর ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়। যে সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তাদের সকলের সম্পদের ইনকোয়ারি করা হবে। সার্ভে কমিটির কোনো যাচাই বাছাই ছাড়াই মাস্ক সহ সুরক্ষা সামগ্রীর ছাড়পত্র দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নিয়ম অনুযায়ী সার্ভে কমিটির মাধ্যমে যাচাই না করেই বর্ণিত ব্যক্তিগণ পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হয়ে কিংবা সরবরাহকারীকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে উল্লিখিত নকল N95 মাস্ক গ্রহণ করেন। জেএমআই ভুয়া আমদানি দেখিয়ে মুন্সিগঞ্জের নকল N95 মাস্ক তৈরি করে বিভিন্ন সরকারি হাসপাতালে সরবরাহ করে আসছিল। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর কারণে স্বল্পোন্নতের তালিকায় উঠে আসা দেশগুলোর জন্য 2030 সাল পর্যন্ত নতুন আন্তর্জাতিক সহায়তার ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতিসংঘের উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে কথা বলেন তিনি।
মহামারী মোকাবিলায় সমন্বিত রোডম্যাপ জরুরি উল্লেখ করে 6টি প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। We need a well-coordinated roadmap to face COVID-19 crisis. The 2030 Agenda, the Paris Agreement, and the Addis Ababa Action Agenda can be our blueprint to overcome this crisis. There must be new international support measures for the graduating LDCs to prevent any possible slide back due to the pandemic at least till 2030. স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ 26 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1488 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,62,043 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,869 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো 19,34,251 জনের। 24 ঘন্টায় নতুন করে 1488 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,62,043 জন। 24 ঘন্টায় মারা গেছেন 26 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,219 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,625 জন। মোট সুস্থ 2,73,698 জন। ইস্যুতে কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শ কমিটির 6ষ্ঠ জেসিসি বৈঠক। তবে করোনার মধ্যেই ভারতের সাথে বিশেষ ব্যবস্থায় বিমান চলাচলের সিদ্ধান্ত সহ সীমান্তে হত্যা বন্ধে এসেছে জোর আশ্বাস। মঙ্গলবার বিকেলে দুপক্ষের মধ্যে ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইস্যু অনেক, কিন্তু আলোচনার সময় মাত্র 1 ঘন্টা। দীর্ঘ 10 বছর ধরে দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন জেআরসি বৈঠক না হলেও 1.5 বছরের ব্যবধানেই হলো যৌথ পরামর্শ কমিটি জেসিসির 6ষ্ঠ বৈঠক। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, আর ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। করোনার ভ্যাকসিনের প্রতিশ্রুতি আগে দেয়া, এবার এলো দুই দেশের মধ্যে এয়ার বাবল চালুর সিদ্ধান্ত। আমরা ইন এগ্রিমেন্ট যে এয়ার বাবলটা করার জন্য, এবং এইটা আমরা অলরেডি আমাদের রিলেভেন্ট অফিসিয়ালসকে ইনস্ট্রাকশন দিয়েছি টু স্টার্ট দ্য প্রসেস। তাছাড়া আমরা অ্যাডিশনাল রিকোয়েস্ট করেছি, আমাদের তো অধিকাংশ লোক বাই রোডে যায় কিংবা ইন্ডিয়াতে, সুতরাং আমরা বলেছি যে আমাদের রোডটা ওপেন করে দেন, তাহলে আরো সুবিধা হবে। 10 বছর ধরে ঝুলে আছে তিস্তা চুক্তি। গভীর বন্ধুত্বের মধ্যেও সীমান্তে লাশের গন্ধ। এর মধ্যেই ডিসেম্বরে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের সূচি নির্ধারিত, কিন্তু সুনির্দিষ্ট আশা নেই তিস্তা ও সীমান্ত ইস্যুতে। আমরা জানি যে আমরা ভারতের সাথে তিস্তা চুক্তি একটা মোটামুটি ফাইনাল করেছি, এবং এইটা ইমপ্লিমেন্টটা শুরু হয় নাই। আপনারা জানেন কি কারণে, and hopefully they will realize and will implement it. তবে তিস্তা ইস্যুতে চীনের পক্ষ থেকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব নেই বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এখনো একদিনও বাড়েনি সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ। পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার আশ্বস্ত করলেও সরেজমিনে এর প্রমাণ মিলেছে। এদিকে ভিসার মেয়াদও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না বলে জানিয়ে দিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালক। চাকরি বাঁচাতে মরিয়া প্রবাসীরা আজও মন্ত্রণালয় ও কারওয়ান বাজারে বিক্ষোভ করেছেন। সংকট নিরসনে আগামীকাল মধ্যপ্রাচ্যের 10টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। প্রবাসীদের আন্দোলনের মুখে 1 সপ্তাহ আগে মন্ত্রী বলেছিল আরবি সফর মাস অর্থাৎ অক্টোবরের 17 তারিখ পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবেই বাড়বে ওয়ার্ক পারমিট বা আকামার মেয়াদ। অথচ মেয়াদ বাড়েনি একদিনও। তাই মঙ্গলবার দুপুরেও ফের মন্ত্রীর দপ্তরের সামনে বিক্ষোভ করেন চাকরি বাঁচাতে মরিয়া সৌদি প্রবাসীদের একাংশ। আমরা বিদেশে এত কষ্ট করে পরও বাংলাদেশে এসে শান্তি থাকার জন্য বাংলাদেশে এসে আন্দোলন করতে হয় কেন আমাদের? আমি আমারটা কালকে চেক করছি, এখনো বাড়ে নাই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী 6 জনকে দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ভেতরে ঢোকান। 8 ঘন্টার বৈঠকে আকামা ভিসার মেয়াদ বাড়ানো আর টিকিটের সহজ প্রাপ্তির দাবি জানান তারা। ভিসার মেয়াদ তো অটো বাড়ার কোনো সুযোগ নেই, কারণ আপনার ইমিগ্রেশন সিস্টেমেই তো ওইটা ভিসা এক্সপায়ার দেখাবে। সুতরাং ইমিগ্রেশন সিস্টেম যদি না নেয়
তাহলে তো মানুষ ঢুকতে পারবে না সৌদি আরবে। সফর মাসের শেষ দিন পর্যন্ত অটোমেটিক্যালি তাদের ইকামার মেয়াদ বেড়ে গেছে। সুতরাং এখানে নতুন করে চাওয়া পাওয়ার কিছু নাই, ওদের দাবি তো দুইটা, যাতে তারা ফেরত যেতে পারে। কিন্তু পারেনি। আমরা এখনই জানতে পারলাম, আমরা সৌদি এম্বাসির সাথে এখনই টেক আপ করবো এটা নিয়ে। ওরা কি যেতে পারবে? আপনারা কি আশ্বাস দিয়েছেন? আমরা আশা করি যেতে পারবো। এদিকে কাউরান বাজারে টোকেন ও টিকিটের দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। দফায় দফায় সড়ক অবরোধে সৃষ্টি হয় যানজটের। কোনো সিরিয়াল নাই, মেনটেন করছে না, টোকেন নাই। আমি যারা আসছে 10,000 টাকা ধার করে নিয়া, তাও আমার এখন শেষ। আমি আগামী দিন কিভাবে চলবো? যখন আসছি তখন থেকে তো কাজ করি না, কিছু না, এইভাবেই চলতে হইতেছে 6-7 মাস। আপনি আরো এক সপ্তাহ পরে আসেন, কালকে দিন আছে সময়, এক সপ্তাহ পরে আসি আর কি করবো। এদিকে কাজে ফিরতে যেতে চাওয়া প্রবাসীরা ভিড় করেছেন মতিঝিলের বিমান কার্যালয়েও। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। মারা গেছেন কুয়েতের আমির শেখ সাবাহ। বাংলাদেশের রাষ্ট্রপতি সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের শোক। গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আঞ্চলিক। রাজধানীর অনেক জায়গায় অর্ধশত বছরেও হয়নি গ্যাস লাইন সংস্কার। জীর্ণ লাইন, কোথাও মৃত্যুকূপ, কোথাও বছর জুড়েই গ্যাস সংকটের কারণ। বছরের পর বছর তিতাসের দ্বারে ঘুরেও সুরাহা পাচ্ছেন না গ্রাহকরা। এসব বিষয়ে তিতাস কোনো কথা বলতে না চাইলেও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, সংকট কাটাতে নেওয়া হয়েছে 1200 কোটি টাকার প্রকল্প। বাস্তবায়নে অপেক্ষা করতে হবে অন্তত 2.5 বছর। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। রাজধানীর অনেক স্থানে চোখে পড়বে এমন বুদবুদ। বছরের পর বছর সংস্কার না হওয়া গ্যাস লাইনে লিকেজ থেকেই বেরিয়ে আসছে গ্যাস, জাগাচ্ছে নারায়ণগঞ্জ ট্র্যাজেডির মতো দুর্ঘটনার শঙ্কা। ঝুঁকি নিয়েই তো আমরা আসি, যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে। নারায়ণগঞ্জের মতন তৎকালীন এই গ্যাস উঠে কেউ যদি সিগারেটের আগুন ফেলায়, তখন তো আমাদের বিপদ হতে পারে। যখন তখন গ্যাসের চাপ কমে যাওয়ার কারণও এসব জরাজীর্ণ লাইন। শীতের সময় একবারে থাকে না, গরমের সময় রাত্রে সামান্য একটু একটু আসে, তাদের কাজ করা যায় না। আমরা 2টা বিলেই বহন করি, তিতাস এবং সিলিন্ডার। এখন এটা তো আমার খরচটা বেশি হইতেছে। এসব বিষয় তিতাসের নজরে এনেও মিলছে না ফল। রাজধানীর 22টেকি এলাকার এক বাসিন্দা জানালেন, লিকেজ সারাতে ও পুরনো লাইন পাল্টাতে 3 বছর ধরে তিতাসের কাছে লিখিত আবেদন করেও ব্যর্থ তিনি। ফাইল জমা দেওয়া দেখি ফাইল কোনো খবর নাই, ওইভাবে থাকে। কত জায়গায় দৌড়াইতেছি, এদের কাছে কোনো ফিডব্যাক ভালো পাওয়া যায় না। অনেক গ্রাহকের মুখেই একই অভিযোগ। অনেকবার জানিয়েছি, বাট কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, স্টিল নাও। অনেক পুরনো লাইন, কিন্তু এটা সংস্কার করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি, এখন পর্যন্ত এটার কোনো সুরাহ আমরা পাই নাই। যোগাযোগ করা হলে একজন মহাব্যবস্থাপকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক, কিন্তু ওই কর্মকর্তা মন্ত্রণালয়ের বারণের অজুহাতে বললেন না কিছুই। অবশ্য জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন, 1200 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এগুলির জন্য প্রজেক্ট নেওয়া হয়েছে, এগুলি চেঞ্জ করা হবে। 2 থেকে 2.5 বছর লাগবে, বেশিও লাগতে পারে, কারণ অনেক জায়গায়। তিতাস গ্যাস কার্যালয়ে আসলে এমন অনেক ধরনের বার্তা দেখা যাবে, যাতে মনে হবে প্রতিষ্ঠানটি যেন গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণের বিষয়ে বেশ যত্নশীল। কিন্তু বাস্তবতা হলো, সেবার জন্য তৈরি হওয়া পাইপলাইনগুলো এখন মৃত্যু ফাঁদে পরিণত হওয়ার জন্য তিতাস গ্যাসের উদাসীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা তো সমাধান করবে না পরিকল্পিত, সমাধান করলে কি মানহীন সংযোগ দেয়, এতগুলো লিকেজ থাকে, তারা তো এগুলো করবে না, করে না, এটাই তাদের পলিসি। বিশেষজ্ঞরা মনে করেন, তিতাসকে কঠোর নজরদারিতে আনার কোনো বিকল্প নেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ। 11টার সময়। কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। নতুন আমির হিসেবে দায়িত্ব নিচ্ছেন ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমেদ আল সাবাহ। কুয়েত থেকে আরও জানাচ্ছেন শরীফ মোহাম্মদ মিজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। الحزن والأسى ينعى الديوان الأميري إلى الشعب الكويتي। 2006 সাল থেকে শেখ জাবের আল সাবার মৃত্যুর পর আরব উপসাগরের তেল সমৃদ্ধ দেশ কুয়েতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন শেখ সাবাহ। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সর্বশেষ চলতি বছরের জুলাই মাসে শারীরিক জটিলতার কারণে চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্র পাড়ি জমান শেখ সাবাহ। তার অবর্তমানে রাষ্ট্রীয় দায়িত্বের ভার পালন করেন তার ভাই যুবরাজ শেখ নওয়াফ আল আহমেদ আল সাবাহ। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত।